করেনি, ভাইয়ের ছেলেও আছে 3 বছরের। আমাকে আগে বলোনি কেন? আমি এখনই আমার সায়নকে জিজ্ঞেস করছি। এই মেয়েটি উঠে চলে গেল। মেয়েটির পিছু শামুও উঠে গেল। মনে হচ্ছে নিজের প্রপার্টি যেমন ভাবে বলছে আমার সায়ান। রুশি ভেতরে ভেতরে হুঁসছে। বাঙালি মেয়েরা হাজবেন্ড মানুক আর না মানুক তার ভাগ কাউকে দিতে রাজি নয়। রুশি থম মেরে বসে রয়েছে। এই মেয়েটা যথেষ্ট সুন্দর দেখতে, তাই এই মেয়েকে অ্যাকসেপ্ট করতেই পারে শান। তার উপর ও শানকে পাত্তা দেয় না। এখন মনে হচ্ছে একটু একটু পাত্তা দিলে ভালোই হতো। ও এখানে হলেও পাগুলো কেমন উসকুস করছে ওইখানে যাওয়ার জন্য। রুশি তার হাতের নখ কামড়ে এসব ভাবতে ভাবতেই পাশে তাকালো। তাকিয়ে দেখে ওই মাঝবয়সী লোকটি কেমন জানি ওকে স্ক্যান করছে। মনে হচ্ছে বহু কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে। এই নজর রশির বাজে লাগলো, তাই সেখান থেকে উঠে গেল। দরজার কাছাকাছি যেতেই শুনতে পেল, ফার্দার আমার সামনে আসবে না, আমার বউ মাইন্ড করতে পারে, নাও গেট আউট। তখনই ওই মেয়েটি মানে ঈশানী কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। আর রশিকে দেখে যেন রাগ বেড়ে গেল। তুমি কি মনে করো তোমার এই সৌন্দর্যে সায়নকে মুগ্ধ করে ওকে নিজের বশে আজীবন রাখতে পারবে? সায়ান আমার ছিল, আমারই থাকবে, দেখে নিও। রুশিকে কিছু না বলতে দিয়ে চলে গেছে ঈশানী। রুশি দরজার সামনে যেতেই শুনতে পেল, ভাই, ওকে দিয়ে তো ভাবিকে জেলাস ফিল করাতে পারতি। না, আমি ওর সামনে কোনো নাটক করতে চাই না, আর না জেলাস ফিল করাতে চাই। আমি এটা করলেও ভাবতো অন্য পুরুষদের মতো আমিও মেয়েবাজ, আর ও আমার থেকে আরও দূরে চলে যেত। আমি চাই ও আমাকে ভালোবাসুক, তবে তার আগে আমি ওর বিশ্বাস অর্জন করতে চাই যে আমার লাইফে ও ছাড়া না কেউ ছিল, না আছে, না থাকবে। ও আমার কাছে আছে, এটাই আমার জন্য অনেক। ওর জন্য আমি আজীবন ওয়েট করতে পারবো। এই কথাগুলো সত্যি না মিথ্যে রুশির জানা নেই, তবে যাচাই করতে ইচ্ছে করছে না। শাইনের জন্য রুশির সম্মান অনেকখানি বেড়ে গেছে আজ। এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, যার পৃথিবী শুধু তার বউকে ঘিরে, শুধু তাকে ঘিরে। ভাই, ভাবি চলে গেছে, আর বলতে হবে না। আমি কোনো অ্যাক্টিং করেছিলাম না, যা বলেছি তাতে একদণ্ড মিথ্যে নেই। শুধু চেয়েছি ও জানুক ও ছাড়া আর কেউ নেই আমার লাইফে, আর না কেউ ভবিষ্যতে হবে। বাহ, অনেক ভালো চিন্তাধারা ভাই। সব পুরুষরা যদি তোর মতো এক নারীতে সন্তুষ্ট থাকতো, তবে সংসারে কোনো ঝামেলাই থাকতো না। প্রত্যেকটা নারীর দিন শেষ নিজের ঝুলিতে যদি কিছু থাকে, তবে সেটা তার লাইফ পার্টনার। একটা নারী কিন্তু এর বেশি কিচ্ছু চায় না। কত বড় হয়ে গিয়েছিস তুই, কি সুন্দর গুছিয়ে বলিস। তবে সব পুরুষ যেমন এক নয়, সব নারীও কিন্তু এক নয়। তা তোর উনি কেমন? সে কি আমার মতো, নাকি অন্য পুরুষদের খাতায় ফেলছিস? সেটা না হয় আসলেই যাচাই করিস। তা তো অবশ্যই, যার তার হাতে তো তুলে দিতে পারি না তোকে। যে তোর মতো জঙ্গলিকে সামলাতে পারবো তার কাছেই তো দিব। আমি জঙ্গলি? তুই কি? তুই তো একটা গরিলা, সারাক্ষণ আ আ করে চিল্লাস। হুঁ, হুঁ। কথা নেই তোর সাথে। তোর ভাগ্যে বিয়ে তো গেল। গলা ঠিক করতে করতে দাদাজির রুমে গেল শায়ান। আমি সত্যি গরিলার মতো চিল্লাই? ও সায়ান, কি ভাবতেছিস? রুহানের সাথে কতক্ষণ ধরে দেখা হয় না। এখন আর এক মুহূর্ত নিজের থেকে আলাদা করতে ইচ্ছে হয় না ওর। যে অতীত ওর ছিল তার ছায়াও নিজের ওপর পড়তে দেবে না ও, কখনো না। রুশি রান্নাঘরে রান্না চড়াচ্ছিল রাতের জন্য। সবাই আগে অলমোস্ট ডিনার সেরে ফেলেছে, তাই হালকা খাবারের ব্যবস্থা করেছে ও। শত হোক শ্বশুরবাড়ি, যতদিন আছে নিজ হাতে সবটা গুছিয়ে নিতে হবে। মেয়েরা হচ্ছে তরল পদার্থের মতো, যে পরিস্থিতিতে থাকুক সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, আর না চাইলেও আশপাশ বাধ্য করে মানিয়ে নিতে। তাছাড়া বাড়িতে গেস্ট আছে, তাই বাড়ির বউ হিসেবে রান্না করা প্রয়োজন। বাংলাদেশের এলাকাগুলোর মধ্যে ময়মনসিংহ হচ্ছে বিলের এলাকা। একটা জনপ্রিয় কথা বিদ্যমান ময়মনসিংহকে নিয়ে, হাওর বাওর মনসির সিং, এই 3 লওয়া ময়মনসিংহ। ময়মনসিংহের মানুষেরা খুবই ভোজন রসিক। তাদের প্রসিদ্ধ কিছু খাবার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুক্তাগাছার মন্ডার মিষ্টি, খুদি পিঠা, গৌরীপুরের কাবক, ভুইত্তা কলার পিঠা ইত্যাদি। তাদের জনপ্রিয় পানীয় হচ্ছে চুডাঙি, যা গারদের মাঝে খুব জনপ্রিয়। যেহেতু ময়মনসিংহে আছে, তাই এখানকার কিছু বানানো ট্রাই করলো রুশি, যা হচ্ছে কাবুক। কাবকের জন্য প্রয়োজন দেশি মোরগ, প্রয়োজন মতো আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সরষের তেল। মোরগ জবাই দিয়ে ভালোভাবে শরীর থেকে চামড়া ও লোম ছাড়িয়ে নিয়ে মোরগের শরীরে বিভিন্ন অংশ লোহার শিকের ভেতর ঢুকিয়ে আগুনে পোড়াতে হয়।
তারপর ব্লান্ডারে পেস্ট তৈরি করতে হয় মোরগ, কাঁচামরিচ, আদা ও পেঁয়াজের। এইভাবে মণ্ড তৈরি করে সরিষার তেল মাখতে হয়। এইভাবে তৈরি হয় মজাদার কারক। রুশি খুব মনোযোগ সহকারে এটাই বানাচ্ছিল। তখনই দেখলো স্বামী বিড়বিড় করতে করতে আসছে। কি কোন নন্দিনী, কাকে বকছো? তোমার জামাইকে। জানো, জঙ্গলি বলেছে আমাকে। এ মা, তুমি রান্নাঘরে এসেছো কেন? এই একটু ভালো লাগলো তাই ভাবলাম কিছু বানাই। তুমি কাবাব বানাচ্ছ? জানো, এটা ভাইয়ের ফেভারিট। মায়ের হাতে তৈরি প্রায় খেত। মা মারা যাওয়ার পর ভাইয়া আর খায়নি। আজকে হয়তো অনেক খুশি হবে। রুশি মুচকি হাসলো। মনের অজান্তেই ও সায়ানের ফেভারিট খাবার বানাচ্ছে। আমি হেল্প করব? না, দরকার নেই, প্রায় হয়ে এসেছে। আচ্ছা, একটা কথা ছিল, তোমার কাকাকে দেখে দাদাজি চলে গেল কেন? আমার কাকাকে দেখছো না? কি সুন্দর কথা বলছে আমার সাথে। কিন্তু 18 বছর আগে এই চিত্র অন্য ছিল। আব্বু আম্মু যখন মারা যায় তখন সে পুরো সম্পদ নিজের নামে করে নিতে চায় আর বলে সে আমাদের খেয়াল রাখবে। কিন্তু দাদাজি রাজি হয় না আর সম্পদ 2 ভাগ করে আমার আর ভাইয়ের নামে অর্ধেক আর বাকি অর্ধেক তার নামে দেয়। সে দিন খেপে যায় আর বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। 6 বছর আগে যখন ভাইয়ের কারণে এসকে কোম্পানি অনেক নাম হয়, তখন থেকেই সে আবার আমাদের সাথে সম্পর্ক রাখার জন্য উঠে পড়ে লাগে। তবে দাদাজি কেন রেগে আছে তার কারণ আমার জানা নেই, কিন্তু সে আসলেই দাদাজি চলে যায়। আর ওই যে ঈশানী, ও কিন্তু ভাইয়ের সম্পদ দেখেই ভাইয়ের পিছনে পড়ে আছে। আমার ভালো লাগে না, কিন্তু বড় বলে কিছু বলতেও পারি না। থাক, মন খারাপ করো না। যে জিনিস কোমলতায় হাসিল করা যায় তা কঠোরতায় কখনো হাসিল করা যায় না। ঠিক বলেছ ভাবি, তাই তো কিছু বলি না, শুধু ঝামেলা করে। কি লাভ বলো? যাও, সবাইকে ডাকো আর টেবিলে গিয়ে বসো, আমি সার্ভ করে নিয়ে আসছি। টেবিলে চুপচাপ বসে আছে সবাই। খুবই থমথমে অবস্থা। শাহিনের দাদাজির খাবার ওপরে পাঠিয়েছে রুশি রুহানেরটাও। রুহান তো তার বড় আব্বুর কাছেই থাকছে সারাক্ষণ। মায়ের কথা যেন মনেই নেই। ভাই, কাবাব কিন্তু ভাবি বানিয়েছে, তোর ফেভারিট। সায়ান, একবার রুশিকে দেখে কিছু বলতে গিয়ে বলল না, চুপচাপ খাচ্ছে। টেস্টটা কেমন যেন আজীব, লবণ বেশি আর সো অয়েলি। ঈশানী নাক ছিটকে কথাগুলো বলল। তোমার মুখে তো এমন লাগবেই ঈশানী। কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আর তুমি যদি লবণ কম খাও তাহলে তো তোমার থাইরয়েডের প্রবলেম হবে। বি কেয়ারফুল। শাম্মু বলে উঠল। রুশি বারবার শাইনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে ও কিছু বলুক, ওর স্ট্যান্ড নিক, কিন্তু শায়ন কিছুই বলছে না দেখে রুশি একটু দূরে দাঁড়িয়ে রইল। শায়ন খেয়ে উঠে গেল আর সিঁড়ির কাছে গিয়ে বলল, রুশি, হুম। খাবারটা আমার মায়ের মতো হয়েছে। আমার খাবার দ্বিতীয় বেস্ট। তুমি প্লেট নিয়ে রুমে চলে আসো, আর যার খাওয়ার ইচ্ছে নেই সে চলে যায়। বলে হনহন করে চলে গেল শায়ন। আর রুশি সে পথে চেয়ে মুচকি হাসি দিল। ইনান, তুই এখানে? শায়নের কথায় মুচকি হেসে তাকিয়ে আছে সামনের ছেলেটি। পরনে কালো শার্ট, ব্লু জিন্স, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি। সব মিলিয়ে ফর্মাল লুকে বেশ লাগছে ছেলেটিকে। এখানে একটা কাজে এসেছি, বাট আমি তো জানতামই না এখানে তোকে পেয়ে যাব। তা দিনকাল কেমন কাটছে তোর? আমার তো বেশ কাটছে, বউ বাচ্চা নিয়ে বেশ আছি। তুই তোর খবর বল। শালা বিয়ে করলি কবে? আবার বাচ্চার বাপও হয়ে গেছিস? তুমি মামা সব ক্ষেত্রেই ফার্স্ট। তা কবে করলি? এই কয়েক বছর হয়েছে। তুই বল, বিয়ে করেছিস নাকি আগের মতোই প্লে বয় রয়ে গেছিস? ভার্সিটিতে তো খুব পপুলার ছিলি। কত গার্লফ্রেন্ড ছিল তোর? শেয়ার বলতে অবশ্যই তোর মতো তো নিরামিষ থাকবো না। আর তোকে যারা প্রপোজ করতো তাদেরও তো আমার সামলাতে হতো। সে আপনি তো হৃদয়বান ব্যক্তি সকলকে গ্রহণ করতেন, তারপর আবার ছেড়ে দিতেন।
নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে হাঁটাও ফ্যাশন বুঝি? তা কতকাল এরূপ চলবে? দোস্ত, অনেক আগেই সেসব ছেড়ে দিয়েছি। নাও আই অ্যাম ওয়ান উম্যান। শালা তুই কবে চেঞ্জ হলি রে? সে মহান নারী কে? আছে কেউ একজন যাকে পেয়ে ওই রকম প্লে বয় হয়ে থাকতে ইচ্ছে হয়নি। মনে হয়েছে এই সে যাকে পাওয়ার জন্য সকল খুশি ত্যাগ করে দিতে পারি, যাকে দেখার পর অন্য নারীকে দেখতে ইচ্ছে হয়নি। সে নারী আসলেই মহিয়সী, যে কিনা তোর মতো নালায়েককেও মানুষ বানিয়েছে। হয়েছে, আমাকে নিয়ে বলা বাদ দিন। আপনি যে ড্রিঙ্কস করেন তা ভাবি জানেন? জানলে আর ঘরে ঢুকতে দিবে না। তাছাড়া আমিও ছেড়ে দিয়েছি ওইসব। সেই ভাবিও নিশ্চয়ই মহিয়সী নারী। না হয় তোর এই অভ্যাস বদলানো চারটিখানি কথা নয়। আমার কথা আমাকে ফেরত দিচ্ছিস? যাই হোক, বাসায় চল। কতদিন পর তোকে পেলাম। অন্য একদিন, আজ বিশেষ কাজে এসেছি এখানে। না, তোকে ছাড়ছি না, যাই বলিস না কেন। চল বাসায় চল, পরে কবে না কবে পাই। তুই আর বদলালি না, সেই জেদিই রয়ে গেলি। আমি যদি বদলেই যাই তবে আমি থাকলাম না, আর অন্য কেউ হয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিছুক্ষণ আগে শায়ান বাড়ির সামনের মেন রোডে হাঁটছিল। বিকেলবেলা হাঁটা ওর একটা অভ্যাস। অন্যদিন রুহান থাকলেও আজ একা এসেছে, কারণ রুহান ঘুমাচ্ছে। রুহান তো তার বড় আব্বুকে ছাড়া কিছুই বোঝে না, অদ্ভুতভাবে সারাক্ষণ তার সাথে থাকে। এখন তার মাকেও খুব একটা লাগে না আর। বিলের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল। এখন গাড়ি চলাচল অনেকটা কম। অনেকক্ষণ হাঁটার কারণে একটু ক্লান্ত লাগছিল, তাই বিষের বিলের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে সব কিছু দেখছিল। সে সামনে রুশির বার্থডে, ভাবছে কোনো রোমান্টিক কিছু প্ল্যান করে ওকে সারপ্রাইজ দেবে, তাতে যদি মহারানীর মন একটু গলে। ঠিক তখনই কাঁধে কেউ একজন হাত রাখে। আচমকা হাত রাখায় পা পিছলে বিলের পানিতে পড়ে যাচ্ছিল, কিন্তু একজোড়া হাত আঁকড়ে ধরে ফেলে। পেছনে ফিরেই পরিচিত মুখ দেখতে পেল। ইনান চৌধুরী, শাহিনের ভার্সিটির লাইফের ফ্রেন্ড। ইনান আর ওর ভার্সিটিতে খুব পপুলার ছিল। ইনান আর শাহিনের প্রায় অ্যাসাইনমেন্ট অ্যারেঞ্জ করে দিত। ইনান তো মেয়েতে ব্যস্ত ছিল, আর ও তো অন্য কিছুতেই। কিন্তু অনার্স শেষ হওয়ার পরে ইনান চলে যায়, আর ও আর অ্যারেন থেকে যায়। এরপর আর ইনানের সাথে যোগাযোগ হয়নি। আজ এত বছর পর প্রাণপ্রিয় বন্ধুকে পাবে ভাবতে পারেনি শায়ান, তাই তো আজ আর হাতছাড়া করবে না। কি গো ননদিনী, কার লাগি হঠাৎ এরম সাজুগুজু করতেছো? বাহ, আবার শাড়িও পরছো দেখছি, পুরো বাঙালিয়ানা। যা ভাবি, এসব কি বলছো? আমার তো এমনিই সাজতে মন চাইলো। তাই নাকি? কার লাগি সাজিতেছো কন্যা, গড়িতেছো রূপের বাহার, তোমার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে হুশ উড়িবে তাহার। ছি, বাহ, আপনি দেখি কবি হয়ে যাইতেছেন দিন দিন। ভাইয়ের ছোঁয়ায় বুঝি? হুম। আর ছি, কিসব কথা বলো? বড় হই তোমার বয়সেও আর সম্পর্কেও। বয়সে বড়? বয়স কত তোমার? যদিও মেয়েদের বয়স জিজ্ঞেস করা ব্যাড ম্যানার্স, তবুও বলছি আমার 21 বছর, সামনে 22 হবে, বুঝেছো? ওই 1 বছরের বড়, তাতে কি? তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল, আর শামু তাড়াতাড়ি মেকআপ ঠিক করে দৌড়ে নিচে গেল। হাসি মুখে দরজা খুলতে সামনে তাকিয়ে হাসি মিলিয়ে গেল, আর মুখটা অটোমেটিক হা হয়ে গেল। একই দৃশ্য, শায়ান আর ইনান কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে আসছে, আর শামু এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সামনের মানুষটি যে অবাক হয়নি তা কিন্তু নয়, তার তো চোখের পলকই সরছে না। কালো আর লালের মিশ্রণের শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, আর চোখে মোটা করে দেওয়া কাজল, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, পরি আর ওর মধ্যে কাকে বেশি সুন্দর লাগতো? নাকি কোনো অপ্সরী ভুল করে পৃথিবীতে নেমে এসেছে? রুশি একবার শামুর দিকে তাকাচ্ছে তো একবার ওই লোকটির দিকে তাকাচ্ছে। দুজনের মধ্যে যেন চোখের দিকে তাকিয়ে থাকার কম্পিটিশন চলছে। কেউ একজন পলক ফেললেই হেরে যাবে। রুশির চোখ হঠাৎ শাহিনের দিকে গেল। এই হাজারাম সেই যে তখন থেকে কথা বলেই যাচ্ছে, আর কোনো হুঁশ নেই। এদিকে নিজের বোন যে প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছে, কই তাকে বাঁচাবে তা না, নিজের মতো কথা বলে যাচ্ছে। আচ্ছা, এই এত হেসে কথা বলছে, কত সুন্দর লাগছে।
আর আমার সামনে হাসলে মুখ দিয়ে করলা ঝরে। আবার চুক্তির বিয়ে করে, তোর চুক্তির গোষ্ঠীর ষষ্ঠী করি আমি। রুশির গলা ছেড়ে শামুর কাঁধে হাত রেখে বলল, ননদিনী তাকিয়ে থাকবে নাকি গেস্টকে ভেতরেও আসতে দেবে? তাকিয়েছিলাম না তো, জাস্ট ভাবছিলাম কে আর কি। শামু ঝটপট সরে গিয়ে আমতামতা করে বলল। আর দুই বন্ধু সেই কথা বলতে বলতেই ভেতরে চলে গেল। শামু রান্নাঘরের দিকে হেঁটে আসছে, আর রুশি না, তাকিয়েছিলাম তো আমি। তবে কেউ একজন বলছিল যে সে এমনি সাজছে, কিন্তু বেল বাজার সাথে সাথে সেই কিন্তু দৌড়ে এসেছে। কি যে বলো না, আমি তো এমনি আসলাম। কে এসেছে এই সময়? আজকেই হঠাৎ মনে হলো কে এসেছে তা দেখার কথা। বুঝি ননদিনী সব বুঝি। তা বলেন, যার জন্য এত সাজুগুজু তার নামটি কি, আর কোথায় এমন সুপুত্রের দেখা মিলল আপনার? শামু নতমস্তকে বলে উঠল, ওনার নাম ইনান চৌধুরী। উনি একজন প্রফেসর এবং বিজনেসম্যান। উনি এখন থেকেই উনি? বাহ! ভাবি, বলবো না কিন্তু। না থাক, আর মজা করব না। তুমি বলো, ওই ওনার সাথে দেখা কোথায় হয়েছে তোমার? 3 বছর আগে আমি দাদাজির সাথে বিজনেস ট্যুরে গিয়েছিলাম ডেনমার্কে। পরে গার্ডদের নিয়ে সেখানে মার্কেট করতে গিয়েছিলাম। লেডিস কর্নারের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার হ্যান্ডব্যাগ নিয়ে একজন চলে যায়, আর আমি তার পেছনে দৌড়াতে থাকি। গার্ডরা পার্কিং সাইডে ছিল, তাই আমাকে দেখেনি। দৌড়াতে দৌড়াতে কখন যে মার্কেট থেকে অনেক দূরে চলে এসেছি বুঝতেই পারিনি। এখানকার তো আমি কিছুই চিনি না। এদিকে চোর তো ব্যাগ নিয়ে চলেই গেছে, ফোন করারও সুযোগ নেই। রাস্তায় বসেছিলাম অসহায়ের মতো। হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনো উপায়ও নেই। খুব কান্না পাচ্ছিল আমার। তখন দেখি মাথার ওপর বৃষ্টি পড়ছেই না, কিন্তু পাশে ঠিকই পড়ছে। উপরে তাকিয়ে দেখি একটা ছেলে বিরক্তি ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে পড়ি, আর ভয়ের চোটে ইংলিশ ভুলে গেছি, তাই বাংলায় বলে ফেলি, আমার হ্যান্ডব্যাগ চুরি হয়ে গেছে, আর আমার কাছে ফোন নেই। কি করব বুঝতে পারছি না। বাঙালি। জি, মাথা নিচু করে। তো এখানে বসে আছেন কেন? আশেপাশে পুলিশ স্টেশনে তো যেতে পারতেন। আসলে এমনটাতে মাথায় আসেনি, তার উপর বৃষ্টি হচ্ছে। আশেপাশের ছেলেগুলো আপনাকেই টার্গেট করেছিল। এখানে নিরাপদ নন আপনি। আসুন, বাড়ি পৌঁছে দিই। এরপর লোকটি আমাকে ফোন দেয় যাতে কল করে অ্যাড্রেস জানতে পারি। এইভাবে তার নাম্বার পাই। তারপর থ্যাঙ্কস বলার জন্য তাকে কফি শপে ডাকি, আর তারপর থেকেই কথা শুরু হয়, আর এখন পর্যন্ত চলছে। বাবা, এত সিনেমার কাহিনী! তা শুধু কথাই চলেছে নাকি অন্য কিছু চলছে? যাও তো এখান থেকে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্পেশাল মেহমান এসেছে না? বলেই রুশি বেরিয়ে পড়ল। ভালোবাসাটা হয়তো এমনই হুট করে হয়ে যায় যে নিজেও টের পায় না। আচ্ছা, ও কি শায়ানকে ভালোবেসে ফেলেছে নাকি প্রেমে পড়েছে? ইদানিং তাকে দেখতে, তার কথা শুনতে আর পর্যবেক্ষণ করতে এত ভালো লাগে কেন তাহলে? রুহান, তুমি খাচ্ছ না কেন? এভাবে বসে আছো কেন? খাবো না আমি, তুমি খুব পচা। তুমি আমাকে বড় আব্বুর সাথে যেতে দাওনি, খাবো না আমি। এটা কেমন কথা? দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। খাও বলছি। ধমক দিয়ে বলল রশি। খাবো না, খাবো না, খাবো না। রুহান, বলেই মারতে ধরলে শায়ান এসে হাত ধরে ফেলে, আর রুহান কান্না করে দেয়। কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। রুশি, ওকে মারছো কেন? ছোট বাচ্চা, ও এত কিছু বুঝে না এখনো। মাম্মা অনেক পচা। রুহান হেটস মাম্মা। কথা বলবো না আমি। আচ্ছা বাবাই, খাইয়ে দেই। খেতে হবে তো তোমায়, না হয় তুমি বড় হবে কি করে? মাম্মাকে যেতে বলো, না হয় খাবো না। বলো বলো বলো। আচ্ছা রুশি, তুমি উপরে যাও, আমি ওকে খাইয়ে নিয়ে আসছি। রুশি কিছু বলতে গিয়েও বলল না। আজকে 2 দিন ধরেও রুহান এমন করছে, কেমন জানি ওকে দেখতে পারে না। ও কিছু বললেই যেতে চায়, আর দৌড়ে বড় আব্বু রুমে চলে যায়। 2 দিন ধরে ওর সাথে ঘুমায় না, এমনকি ওকে দেখতেও পারে না। আগে তো ওকে ছাড়া কিছুই বুঝতো না,
কিন্তু এখন মাকে যেন লাগেই না। রুশি ওপরের রুমে এসে পায়চারি করছে। বাবাই, তুই মাম্মাকে ওইভাবে বলেছো কেন? মাম্মা কষ্ট পেয়েছে না? মাম্মা তো একটুও ভালোবাসে না আমায়, শুধু মারতে যায়। তুমি না এলে তো মারতোই। না, বাবাকে বলেছে। মাম্মা তো অনেক লাভ করে তোমাকে। তুমি খাচ্ছিলে না বলেই তো মাম্মা অমন করেছে। তুমি না খেলে অসুস্থ হয়ে যাবে না? তুমি যদি খেতে তাহলে কি মাম্মা মারতো? কখনই মারতো না। মাম্মা তার রুহান বেবিকে অনেক ভালোবাসে। তাহলে বুড়া আব্বুর সাথে যেতে দাওনি কেন? ওইখানে তো কত নোংরা, কত জার্মস। বড় আব্বু তো বড়, তাই তার কিছু হতো না। কিন্তু রুহান তো ছোট, তাই তাকে সব জার্মসরা অ্যাটাক করলে রুহান বেবি কি করবে? এজন্য মাম্মা যেতে দেয়নি, কারণ মাম্মা তো রুহানকে ভালোবাসে। ওহো, মাম্মাকে যে বকা দিয়েছি, মাম্মা কি রাগ করেছে? তা তো করেছে একটু। রুহান যদি তাড়াতাড়ি খেয়ে মাম্মাকে সরি বলে তাহলে হয়তো আর রাগ করবে না। তাহলে তাড়াতাড়ি খাইয়ে দাও, মাম্মার কাছে যাব। সায়ান রুহানকে খাওয়াচ্ছিল, তার মধ্যেই রুহানের বড় আব্বু ফিরেছে। বয়স তার 70-এর কোঠায় পৌঁছালো বলে, তবে দেখে বোঝা যায় অনেকটা স্ট্রং তিনি। এখনও লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন, তবে একটু ঝুঁকে চলেন। রুয়ান, দেখো কি এনেছি তোমার জন্য। বুড়া আব্বু এসে গেছে। কি এনেছো আমার জন্য? দেখাও দেখাও। এই যে চকলেট আর এই গাড়িটা। কত সুন্দর গাড়ি। রুহান গাড়িটি হাতে নিয়ে চকলেটগুলো খাওয়া শুরু করলো। শায়ান ভাবছে আগে রুহান এত চকলেট খেত না, ক্যাভিটির ভয়ে। তবে দুদিন ধরে মনে হচ্ছে চকলেটের উপরই আছে। চকলেট ছাড়া অন্য খাবার তেমন একটা মুখে নিচ্ছে না। রুহান, বাকি খাবার খেয়ে নাও আগে, তারপর চকলেট খেও। না, আর খাবো না। বলে দৌড়ে উপরের দিকে চলে যাচ্ছে। মাম্মার কাছে যাবে না? পরে যাব, এখন না। বলেই চলার গতি বাড়িয়ে চলে গেল। ওকে আর পাইকে। দাদাজি, এভাবে চকলেট খেলে তো ক্ষতি হবে। ওর জন্য চকলেট কেন আনলেন? কেন? কি জানি, আমাকে বললো নিয়ে আসতে, তাই আনলাম। দুদিন ধরে একটু বেশি চকলেট খাচ্ছে ও, আমি খেয়াল করছি। কিন্তু না আনলে তো রাগ করতো। একটু কম আনবেন, ক্ষতি হয়তো খেলে। আচ্ছা, আমি বুঝাবো যাতে আর না খায়। বলে দাদাজির ওপরে চলে গেলেন। আর শায়ান রুশির কাছে আসলো। রুশি রুম জুড়ে পায়চারি করছিল, মুখখানি একটুকু করে রেখেছে। শায়ানকে আসতে দেখে ওর কাছে আসলো। রুহান কোথায়? দাদাজি রুমে গেছে, চিন্তা করো না, ঠিক আছে ও। আমি খাইয়ে দিয়েছি। কিভাবে চিন্তা করব না বলুন? দুদিন ধরে কেমন জানি করছে ও। আমাকে মনে হচ্ছে দেখতেই পারে না। এমন ভাবছো কেন তুমি? ছোট বাচ্চা মারতে নিয়েছো তাই এমন বলেছে। ওইটা মনে ধরে রেখেছো কেন? আমাকেও তো বলেছিল, মনে আছে? আমার কেমন অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে কিছু একটা হবে। শায়ান রুশির চিন্তা বুঝতে পারল। সন্তানের জন্য মায়েরা একটু বেশিই চিন্তা করে, আর একটুতেই অস্থির হয়ে যায়। শায়ান রুশিকে জড়িয়ে ধরে বলল, অযথা চিন্তা করছো, কিছু হবে না ওর। আমাকে বিশ্বাস করো তো, আমি আমাদের সন্তানের কিছু হতে দিব না, ইনশাআল্লাহ। রুশির মনে হলো এই কমফোর্ট জোনের দরকার ছিল, যে বলবে আমি আছি তো, ভয় কিসের। কি হয়েছে কিছু মনে করতে ইচ্ছে হচ্ছে না, বরং এই সময়টাকে আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করছে। কিছু না ভেবে ও শায়ানে জড়িয়ে ধরলো আর নিজের ভার ছেড়ে দিল ওর ওপর। কান্না পাচ্ছে, খুব করে কান্না পাচ্ছে, তাই কান্না করে দিল। শায়ান বাধা দিতে গিয়েও দেয়নি। কাঁদুক, এতে মন অনেকটা হালকা হয়। রুশি থেকে থেকে কেঁপে উঠছে। এভাবে কতক্ষণ জানা নেই। কান্নাটা কমে আসলে শায়ান বলে উঠল, তা বাবুর জন্য এত চিন্তা করছো, বাবুর বাবার দিকেও একটু তাকাও। বেচারা প্রেম তৃষ্ণায় কাতরাচ্ছে তোমার একটু ভালোবাসা পাবে বলে। কখন থেকে অধীর আগ্রহে বসে আছে। রুশি মুচকি হেসে বুকে কিল বসাতে শুরু করলো শায়ানের। আরে আরে, মারছো কেন? আপনি আর বেচারা? আমার থেকে বড় বেচারা কে বলো তো? সুন্দরী বউ পাশে আছে, অথচ তাকে হিসেব করে ভালোবাসতে হচ্ছে। তাই সুযোগের সদ্ব্যবহার করলেন, তাই তো? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। না থাক, আর কিছু বলবো না। তবুও ছাড়তে বলো না, চুপ। রুশি কিছুক্ষণ চেষ্টা করে ছাড়াতে না পেরে শায়ানের বুকে মুখ লুকিয়ে আছে, আর শায়ান আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন সুযোগ দ্বিতীয়বার নাও পেতে পারে। বস, কাজ মনে হয় হয়ে গেছে। বাচ্চাদের দেখলে কেমন বিহেভ করলো। দেখলাম। তুমি সবার দিকে নজর রেখো, যাতে ধরা না খাও। বস, আপনিও সাবধানে থাকবেন, যাতে আপনাকে সন্দেহ না করে। পুরো দুনিয়ার উপর আঙুল উঠালেও শায়ান জামিল খান আমি পর্যন্ত পৌঁছাতে পারবে না। আচ্ছা রাখি, কয়েকদিন হয়তো যোগাযোগ করতে পারবো না, কারণ আমার উপর সন্দেহ আসুক চাই না আমি। ইনান বারান্দায় দাঁড়িয়ে গোধূলি লগ্ন উপভোগ করছে।
ময়মনসিংহ শহরটি আসলে অনেক সুন্দর, চারিদিকে পানি আর পানি, যেন কোনো দ্বীপ। তার উপর এই প্রাসাদের মতো বাংলোটি লোকালয় থেকে একটু দূরে। চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, তখন কেউ একজন ওকে জড়িয়ে ধরলো। ও জানে নাইটিকে, তবে কথা বলতে ইচ্ছে করছে না। এই মুহূর্তটাকে অনুভব করতে চাই, হয়তো এরপর আর কখনো ভাগ্যে নাও থাকতে পারে। কিছু বলছেন না যে? এখানে আসার পর একটা কথাও বলেননি আমার সাথে। সেই সুযোগ পেলাম কই? মন থেকে চাইলে সব পাওয়া যায়। আচ্ছা, মন থেকে চাই তোমাকে একটা কিস করতে, সেটা কি পাবো? আপনি সবসময় এমন বেশরমের মতো কথা বলেন কেন? থাকবই না এখানে। হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই ইনান হাত চেপে ধরে। এভাবেই থাক, ভালো লাগছে এভাবেই থাকতে। সামু আর হাত ছাড়িয়ে নিল না। ভাইয়াকে কবে বলছেন আমাদের কথা? কি কথা? সামনে ফিরে ভুকুচকে বলল। আরে এই যে আমাদের মধ্যে আছে আর কি। কি আছে আমাদের মধ্যে? না জানান। আরে এই যে আমাদের মধ্যে আছে আর কি। ও তাহলে কিচ্ছু নেই? তাহলে আমি কেন আছি এখানে? চলে যাই। যাওয়া ধরলে ইনান বাধা দিয়ে বলল, কি আছে সেটা তো বলে যাও। কিছুই নেই, হয়েছে। কিছুই নেই। আমি আরও ভাবলাম কালকে তোমার ভাইকে বলবো আমাদের বিয়ের কথা, কিন্তু কিছু যেহেতু নেই, তাহলে আর কি করার? আমি তাই বলেছি নাকি? বলেছো তো। তো আপনিও তো বলেছেন যে কি আছে আমাদের মধ্যে, তাই বলেছে। বলেছো তো। আমি তো ভাবি অনেক কিছুই আছে আমাদের মধ্যে, কিন্তু তুমি কি ভাবো তাই ভাবছি। সবসময় সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝিয়েও নিতে হয়। আচ্ছা তাই। টুপ করে গালে ঠোঁট ছোঁয়ালো। সামু চোখ বড় বড় করে বলল, এই এটা কই করলেন? তুমি বলেছো তাই করেছি, ইনোসেন্ট ফেস বানিয়ে। আমি কখন বললাম? বললে তো, আমি শুনেছি। একদম মিথ্যে বলবেন না, আমি মুখ দিয়ে একটা শব্দও করিনি। সব কথা কি মুখে বলতে হয় নাকি? কিছু কথা বুঝে নিতে হয়, আর আমি বুঝে নিয়েছি। একদম ফালতু কথা বলবেন না, আমি মোটেও এমনটা বলিনি। ও আচ্ছা, তাহলে ভালো লাগেনি তোমার, তাই না? ওকে, তাহলে ফেরত দিয়ে দাও। যা, কি বলেন এসব? বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। পাগলি। ইনান চুলে হাত দিয়ে হেসে বলল, কি রে শালা, মারছিস কেন এভাবে? একদম শালা বলবি না, এটা এখন থেকে আমার অধিকার। সম্মান দিয়ে কথা বল, না হয় কিছুই হবে না, বুঝলি? ইনান মুখের মাঝে ইয়া বড় এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে এসেছিল। আজ 3 দিনে পা দিল এই বাড়িতে এসেছে, কিন্তু আজকে শায়নের এমন উদ্ভট ব্যবহার দেখছে। আসার পর থেকেই মারছে, তার উপর কী সব বলছে, নিজে বুঝতে পারছে কিনা সন্দেহ। কি বলছিস এসব? একদম না জানার ভান করবি না, আমি জানি সব কিছু। ওকে, সিরিয়াস ভঙ্গিতে বলল সায়ান। ইরান একটু কেন জানি ঘামতে শুরু করলো। কি জানে ও? তারপর ভাবলো যদি জানে তাহলে এত নর্মালি কথা বলতো না। তবে এখন শায়ন ক্রমশ সিরিয়াসভাবে কথা বলছে। কি জানে ও? রুশি আমাকে সব বলে দিয়েছে, বুঝলি? শালা আমার বাড়িতে আমার নাকের নিচে আমারই বোনের সাথে প্রেম করছিস, আর আমি টেরি পেলাম না। তুই বেটা সারা জীবনই গভীর জলের ফিশ রয়ে গেলি। ও, যখন জানিসই তাহলে এখন কি বলিস এ ব্যাপারে? রিল্যাক্স মুডে বলল। এটা কি ধরনের কথা? আমি তোর গার্লফ্রেন্ডের বড় ভাই, কই সম্মান দিয়ে কথা বলবি তা না, তুই অ্যাটিটিউড দেখাচ্ছিস। যদি আমি রাজি না হই? তোর সাথে আমার সব্বার আগের সম্পর্ক হলো আমি তোর বন্ধু, আর আমি জানি বন্ধুর সুখের জন্য তুই যে কোনো কিছু করবি। শালা প্যাচে ফেলছিস। আমি না হয় তোর সুখের জন্য সব করব, কিন্তু তুই কি আমার সুখের জন্য সব করবি? সেটা সময় বলে দিবে। বলে একটা ব্রেড মুখে দিয়ে চিবোতে চিবোতে সেই স্থান প্রস্থান করলো। আর সায়ান অবাক হয়ে তাকিয়ে আছে। আমাকে ইগনোর করে চলে গেল। আমি আমার বোনকে বিয়ে দিচ্ছি নাকি তুই দিচ্ছিস? মনে হচ্ছে জোর করে বোনকে চাপাচ্ছি। সায়ান, তোর সম্মান দেখি দিন দিন লো হচ্ছে। ইদানিং কি বেশি কথা বলি আমি? ইনান শামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছে। নক করতে গিয়েও না করে ভেতর ঢুকে গেল। শামু এখনো ঘুমোচ্ছে। রুমে ঢুকে বেশ অবাক হলো ও।
একটা টেডি জড়িয়ে ঘুমিয়ে আছে ও। 20 বছরের একটা মেয়ে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে ভেবেই হাসি পেল। খুব আস্তে খাটের পাশে শামুর মুখ বরাবর বসে খুব গভীরভাবে দেখছে। আমি জানি না ভবিষ্যতে আমাদের ভাগ্যে কি আছে, তবে এইটুকুর মধ্যে একটা সত্যি, আমি তোমাকে খুব করে চাই, সারা জীবন তোমার খেয়াল রাখতে চাই। আমি অনেক খারাপ একটা মানুষ, হয়তো জীবনে অনেক ভুল করেছি, সামনেও হয়তো করব, তবে তোমাকে নিজের করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি চাইলেই তোমার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, কিন্তু তোমার কিছু হলে যে নিজেকেই হারিয়ে ফেলবো, আমি তখন তো জিতে গিয়েও হেরে যাব। তাই এমন কিছু করব যাতে সাপও মরে যায় আর লাঠিও ভেঙে যায়। না ভাঙে। পারলে ক্ষমা করে দিও আমায়। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। ইরান শামুর কপালে ছোট্ট একটা কিস করে উঠে দাঁড়ায় আর পকেট থেকে একটা চিরকুট বের করে শামুর হাতে গুঁজে দিয়ে যায়। দরজা দিয়ে বের হতেই সায়ানের সাথে ধাক্কা খায়। সায়ান রুকুসকে তাকিয়ে আছে। ওই, তুই একা আমার বোনের রুমে কি করছিস? বিয়ের আগে আর কখনো একসাথে যাতে না দেখি। বলে চলে যেতে নিলে সায়ান হাত ধরে বলে, ঘুমের মধ্যে কি কথা বললি ওর সাথে? ও তো ঘুমাচ্ছে। আজ চলে যাচ্ছি, তাই গুড বাই বলতে এসেছিলাম। চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? ঢাকায় একটু দরকার আছে। তাড়াতাড়ি আঙ্কেল আন্টিকে নিয়ে আসিস, বিয়ের কথাবার্তা বলতে হবে। এত তাড়াহুড়ায় কিচ্ছু নেই, ওর গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি ওয়েট করতে পারবো বলে সামুর দিকে তাকালো। ওকে উঠিয়ে দিয়ে কথা বলে যা। না, ঘুমো, ফোনে কথা বলে নিব। ওকে, বের হচ্ছিস কখন? এক্ষুনি। গুড বাই। ভালো থাকিস, তোকে খুব মিস করতাম। বলেই ইনানকে জড়িয়ে ধরল সায়ান। ইনান হাত উঠিয়ে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না। 3 দিন পর রাত 12টা 3। রুশি ডায়েরি লিখছিল। সচরাচর লেখার অভ্যাস নেই, তবে এই বিশেষ দিনে লিখতে ভোলে না। আজ ওর বার্থডে। কলকাতায় থাকাকালীন সুজি উইশ করতো, একটু আগেও ফোন করে উইশ করেছে। ও ছাড়া বাকি কেউ হয়তো জানে না ওর বার্থডের কথা। আজ রুহান ওর সাথে ঘুমাবে। 2 দিন ধরে রুহান ওর সাথে আগের মতো কথা বলে, আগের মতো খেলে। সব কিছু মনে হচ্ছে ঠিক হয়ে আসছে। সায়ানকে ক্ষমা করে দিতে ইচ্ছে হচ্ছে। এই কয়দিনে এটা বুঝে গিয়েছে যে এই লোকটি ওকে ছেড়ে কখনো যাবে না। তার সাথে যাই করুক, তার লাইফের একমাত্র প্রেয়সী শুধুমাত্র সেই। রবি ঠাকুরের একটা উক্তি আছে, যদি ক্ষমা করতে নাই পারো তবে ভালোবাসো কেন। আসলেই তারা দুজনেই পরিস্থিতির শিকার ছিল, আর নিতান্তই ভুল বোঝাবুঝি ছিল দুজনের মাঝে। তাছাড়া সেদিন এয়ারপোর্টে নিজের চোখে তার শত্রুদের দেখেছে, তার মানে যা বলেছে সব সত্যি। তাই আর রাগ পুষে রাখতে চায় না, কারণ এই রাগের বশে তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে যাচ্ছে। ও আর কতদিনই বা বাঁচবে, তবে যতদিন বাঁচে এই পরিবারের সাথে বাঁচতে চায় হাসি খুশিভাবে। রুশি লিখছিলই হঠাৎ লাইট অফ হয়ে গেল। ও ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। অন্ধকারে ছোট থেকেই ভয় লাগে। সায়ানকে ডাকবে, কিন্তু আওয়াজ বের করতে পারছে না। তখনই হালকা সাউন্ড আসছে বারান্দা থেকে, টুংটাং গিটারের আওয়াজ, সাথে একটা মিষ্টি সুর। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं, खामोशियाँ तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं, अपनी खुशी देके मैं तुझे, तेरी दर्द से जुड़ जाऊं मैं, मेरा जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे, रहूं के तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। সায়ান চোখ বন্ধ করে গান গাইছিল। চোখ খুলে পাশে রুশিকে দেখতে পেল। গিটারটা পাশে রেখে উঠে দাঁড়ালো, তারপর পাশে রাখা গিফট বক্সটা নিয়ে বলল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলে গিফট হাতে নিল। ছোট্ট একটা বক্স র্যাপিং করা, বোঝা যাচ্ছে রিংয়ের বক্স। খুলে দেখো। রুশি র্যাপিং খুলতেই একটা কালো রঙের একটা বক্সটা খোলার আগেই সায়ান নিয়ে নিল, তারপর নিজেই খুলল। প্ল্যাটিনামের 2টি কাপাল রিং, খুব সুন্দর ডিজাইনের। রুশির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আই নো আই মেড প্ল্যান্টি অফ মিস্টেক্স, হয়তো ক্ষমা করার মতো না, তবু বলছি আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না?
আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে খুব করে চাই আর সারা জীবন চাইবো। একটা সুযোগ দিবে আমায় ভালো হাজব্যান্ড হওয়ার? রুশি কি বলবে বুঝতে পারছে না। চোখ গড়িয়ে দুফোঁটা জল পড়ল। এমন সারপ্রাইজ ও কখনো পায়নি। কিছু বলতেও যেন মুখে বাজছে, তাই হাত বাড়িয়ে দিল। সায়ান তার উত্তর পেয়ে গিয়েছে, তাই রুশির হাতে পরিয়ে দিল। তারপর দাঁড়িয়ে রিংয়ের বক্স এগিয়ে দিল। রুশি মুচকি এসে রিং পরিয়ে দিল। তারপর হাত এগিয়ে দিল ডান্স করার জন্য। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে খুব আস্তে। আই নিড ইউর লিভ, আই নিড ইউর লাভ, আই নিড ইউর টাইম, when everything's wrong you make it right, I feel so high, I come alive, I need to be free with your tight, I need your love, I need to be free with your tonight, I need your love. ডান্স করতে করতে রশির খুব কাছে চলে এসেছে সায়ন। এক পাশে চুলগুলো সরিয়ে গলায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। তারপর কানের কাছে আস্তে করে বলল, মে আই। রশি শক্ত করে জড়িয়ে ধরা যেন সব না বলা কথা বলে দিচ্ছিল। রাত যত গভীর হচ্ছে অনুভূতিটা তত জড়সড় হচ্ছে। আর দুটি মন এক হয় আকুতিতে ব্যস্ত, অপেক্ষা শুধু সময়ের। পরবর্তী পর্ব পড়তে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। স্যার, আপনি সব জন্য চুপ করে আছেন কেন? আমিও দেখতে চাই আমার কাছের মানুষটি আমাকে কত আঘাত করতে পারে। কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো কেউ অন্য ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতিটা যতক্ষণ পর্যন্ত আমার উপর থাকবে আমি টু শব্দটুকু করব না। কিন্তু আই সোয়ার, যদি আমার ফ্যামিলির উপর একটা আঁচড় আসে তাহলে এই দুনিয়ায় তার শেষ মুহূর্ত হবে সেটি। আপনার বোন তো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, তাকে সাবধান করে দেওয়া উচিত নয় কি? আমার বোন সেই মানুষটিকে খুব বিশ্বাস করে, তাই তার সেই বিশ্বাস ভাঙতে চাই না। ওর জীবন থেকে এই মানুষটি চলে গেলে ও এই ধাক্কা সামলাতে পারবে না। বাবা মায়ের ধাক্কা অনেক কষ্টে সামলে উঠেছে ও, তাই তো ওকে চোখে চোখে রেখেছি আমি। সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি জানো সামনের মানুষটি মিথ্যা বলছে, যেটা দেখাচ্ছে সে আসলে সেটা না, তবুও তার সাথে তুমি হাসি মুখে কথা বলছো। কারণ আমি দেখতে চাই আমার প্রাণপ্রিয় বন্ধু ঠিক কতটা নিচে নামতে পারে। এটা দেখার মজাই আলাদা, বুঝছো? স্যার, তাহলে আগে কি করবেন? এভাবে চলতে থাকলে তো কোম্পানির স্টক মার্কেটে অনেক লো হয়ে যাবে। তাছাড়া একটার পর একটা কন্ট্রাক্ট আমাদের হাতছাড়া হচ্ছে। আমাদের একটা কোম্পানির কন্ট্রাক্ট হাতছাড়া হচ্ছে, কিন্তু বাকিগুলো তো ঠিকই আছে। তাছাড়া এই ব্রাঞ্চ ছাড়া বাকি ব্রাঞ্চগুলোর খবর তেমন কারো জানা নেই, তাই এই কোম্পানির হাতছাড়া বিশেষ কোনো ক্ষতি হবে? গেম তো মাত্র শুরু হয়েছে, এখনও তো অনেক দেখার বাকি। নিজের লেভেলের কারোর সাথে খেলার মজাই আলাদা, বুঝলে? আর সে যদি হয় নিজের কেউ, তুমি সব কিছুর দিকে নজর রাখো আর আমাকে আপডেট করতে থাকো। ইয়ে স্যার, সেদিক থেকে নিশ্চিত থাকুন। ও আমাকে হারিয়ে যে আনন্দ পাচ্ছে তাতে আমিও খুব মজা পাচ্ছি। আমি লাগাম ছেড়ে দিয়েছি, ও যা করার করুক। যখন লাগাম ধরে টান দিব তখন বুঝতে পারবে শায়ান জামিল খান কি করতে পারে, পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে। তখনই শায়নের ফোন বেজে ওঠে। আর অপর পাশে যা শুনলো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমি বলেছি ইনান তুই আমাকে যাই করিস আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলির কিছু হলে ছেড়ে কথা বলবো না। তুই কাজটা ঠিক করিস নি, এবার আমি যা করবো তা করতে তুই আমাকে বাধ্য করেছিস। বলে পেপার ওয়েটটি সজোরে ফ্লোরে আঘাত করলো। মুহূর্তেই সেটি বিভিন্ন খণ্ডে পরিণত হলো। শায়ন দ্রুত পায়ে বের হলো। খুব দ্রুত গাড়ি ড্রাইভ করছে। গন্তব্য সিটি হসপিটাল। একটু আগেই রুশি ফোন করেছে যে রুহান অজ্ঞান হয়ে গিয়েছে আর তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আজ কয়েকদিন ধরে রুহান কেমন জানি করছিল। সারাক্ষণ শুয়ে থাকে, আর কিছু খেতে চায় না, খেলেও বমি করে দেয়। শায়ন গাড়িটা পার্ক করে ছুটলো 203 নম্বর কেবিনের দিকে। কেবিনে পৌঁছেই দেখলো রুহান বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক আর হাতে ক্যানেলা লাগানো। পাশেই রুশি যেন পাথর হয়ে বসে আছে, কিন্তু থেকে থেকে কেঁপে উঠছে আর চোখ গড়িয়ে জল পড়ছে। শামু পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। রুশির দিকে এগিয়ে যাবে তখনই দাদাজি কেবিনে ঢুকলো। শায়ন দ্রুত পায়ে এগিয়ে গেল তার কাছে। কি বলেছে ডাক্তার? কি হয়েছিল ওর আর এখন কেমন আছে? ডক্টর ভেবেছিল ফুড পয়জনের কারণে এমন হয়েছে, কিন্তু ওয়াশ করার পর বুঝতে পেরেছে যে ড্রাগসের কারণে এই অবস্থা। ওর পেটে হাই ডোজের ড্রাগস ছিল, কিন্তু বমি হওয়ার অধিকাংশই বের হয়ে গেছে, তাই ততটা ক্রিটিক্যাল অবস্থা হয়নি। সি ইজ আউট অফ ডেঞ্জার নাও, কিন্তু অনেকটা দুর্বল, তাই রেস্টের প্রয়োজন। শায়ন হাত মুঠো করে ফেললো। ওর ছোট্ট ছেলেটাকে ছাড় দেয়নিও। যদি এখন চোখের সামনে পেতাম তাহলে খুন করে ফেলতাম। হিউ রাস্কেল বেরিয়ে যেতে নিয়েও কিছু একটা ভেবে ফিরে আসে। দাদাজি, ওই যে চকলেট আপনি আনতেন রুহানের জন্য, সেটা কোথা থেকে আনতেন? আমি তো জানি না। ওই যে তুমি যে বডিগার্ড নিয়ে এসেছিলেন না,
কি নাম যেন? ওকেই আনতে বলতাম আমি। কেন, কি হয়েছে? না কিছু না, আপনি এইদিকে থাকেন আর ওদের খেয়াল রাখেন। আমি বডিগার্ডদের বলে যাচ্ছি সুরক্ষা বাড়িয়ে দিতে। শায়ান গাড়ি ড্রাইভ করে ঢাকার দিকে যাচ্ছে। অনেক হিসাব বাকি আছে যা আজ চুকাতে হবে। তুই জানিস না তুই আমার কোথায় হাত দিয়েছিস ইনান? তোর সব কিছু ক্ষমা করলেও এর হিসাব তোকে দিতেই হবে। বস, ইনান স্যার এখন ময়মনসিংহে আছে আর আপনার বাড়ির দিকে আসছে। আসছি আমি। তুমি আসলে যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করো। শিকার নিজের হাতের কাছেই ধরা দিচ্ছে, তাকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। স্টিয়ারিংয়ে হাত রেখে বাঁকা হাসি দিয়ে। শায়ানের সাথে হিসাব মেলানোর বাকি আছে এখনো। ও জানে এখন শায়ান বাড়ির দিকে আসছে, তাই বসে আছে ওর জন্য। আজ অনেক প্রশ্নের জবাব চাই ওর সাথে বদলাও। যেই প্রতিশোধের আগুন 6 বছর ধরে পুষেছে তা এত সহজে নিভে যায় কি করে? যেদিন জানতে পেরেছে ওর ভালোবাসার মানুষ ওরই শত্রুর বোন, তখন খুব কষ্ট লেগেছিল। একবার মনে হচ্ছিল সব শেষ করে দিই, কিন্তু কি করে শেষ করবে সব? যাকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তাকে ছাড়া থাকা সম্ভব নয়। তাই প্ল্যান বদলে ফেলেছে। যেখানে অ্যাটাক করতে এসেছিল সেটা বদলে অন্য জায়গায় অ্যাটাক করার চিন্তা করলো, আর তা করেছেও। বাংলাদেশে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখন 1 থেকে 3-এ নেমেছে। আর কয়েকদিনে টপ 10 থেকে বের হয়ে সময় লাগবে না। আর অন্য ক্ষেত্রে তো মেন ডোর খুব শব্দ করে খুলল শায়ান। ও জানে ইনান ভেতরে আছে। ঢুকেই ইনানের রিল্যাক্স মুডে সোফায় বসে থাকাটা হজম হলো না ওর। কাছে সেই কলার চেপে ধরে দাঁড় করালো ওকে, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে মারা শুরু করলো। ইনান মার খেয়েও হাসছে, যা দেখে শায়ানের রাগ আরও বেশি বাড়ছে। আরও বেশি মারছে ওকে। শায়ানের এই আহত বাঘের ন্যায় গর্জন দেখে ইনান ভালোই বুঝতে পারছে তীর নিশানা বরাবর গিয়ে লেগেছে। যখন ইনানকে মারছিল তখনই হুট করে একজন শায়ানকে সামনে ফিরিয়ে ঘুষি মারল, আর একজন এসে ওর হাত পেছন থেকে ধরল। সামনে থাকা মানুষটিকে দেখে শায়ান অবাক হলো। ঘরের শত্রু বিভীষণ বলে একটা উক্তি রয়েছে, আর সেটা জ্বলন্ত প্রমাণ চোখের সামনে দেখতে পেল। শায়ানের চাচা জাহিদ খান স্বয়ং দাঁড়িয়ে আছে ওর সামনে। চাচার সাথে ওর ভালো সম্পর্ক কোনো কালেই ছিল না, তাই বলে ওর চাচা শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে সত্যি মির্জাফর হয়ে গেল। নিজেকে সত্যি মেঘনাথ ভাবতে ইচ্ছে হচ্ছে ওর, আর বলতে ইচ্ছে করছে, হাই তাতো তব কর্মে ইচ্ছে মরিবারে। কিন্তু যে তার হাত ধরেছে তাকে দেখে মোটেও অবাক হলো না। ওরই অ্যাসিস্ট্যান্ট ধরে রেখেছে ওকে। ওর এই অবাক চাহনি দেখে ইনান হাসলো, আর আঙুল দিয়ে নিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছছে। তারপর শায়ানের চুল মুঠো করে ধরল। হ্যাঁ নামক অস্পষ্ট শব্দ বের হলো শায়ানের মুখ থেকে। কেমন লাগছে মিস্টার শায়ান জামাল খান, নিজের বাসায় নিজের সবচেয়ে বড় শত্রুর সামনে হাঁটু গেড়ে এভাবে বসে থাকতে? কোথায় গেল সেই শায়ান জামিল খান আর ইয়াসার? পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপাতো। আন্ডারওয়ার্ল্ড এ বাদশাহ, সাবেক বাদশাহকে এভাবে নিজের সামনে নত শরীরে বসে রাখতে আমার কিন্তু সেই লাগছে বলে নিজের মনের স্বাদ মিটিয়ে মারছে ওকে। শায়ান যখন কিছুটা দুর্বল হয়ে গেল তখন বলল, কিরে বললি না তো কেমন ফিল হচ্ছে তোর নিজেরই বন্ধুর এত বড় ধোকার সম্মুখীন হতে? শায়ান শান্ত চাহনিতে তাকালো, তারপর বলল, কেন করলি এটা? তুই আমার সাথে বলতে কষ্ট হচ্ছে তবুও বলছে। আমারও একই প্রশ্ন, কেন করলি এটা আমার সাথে? 6টা বছর শুধু এটাই ভেবে এসেছি আমার ফ্রেন্ড আমার সাথে এটা কি করে করতে পারলো। আর প্রত্যেকটা মুহূর্তে ভেবেছি তোকে সামনে পেলেই তোর এই বা গুলি করে, আর প্রত্যেকটা মুহূর্তে ভেবেছি তোকে সামনে পেলেই তোরই বা গুলি করে ঝাঁঝরা করে দেব, যাতে তুই তোর বোন বউ আর বাচ্চাকে রাখিস। কি করেছি আমি? বল কি করেছি? কেমন? সাহিল, ছেড়ে দাও ওকে, ও এমনিতেই আর আমাকে অ্যাটাক করার পজিশনে নেই। ইরানের কথা মতো সাহিল ওকে ছেড়ে দিল, কিন্তু পকেট থেকে গান বের করে ওর মাথায় ঠেকালো। জানতে চাইছিলি না কি করেছিস? আর এহসান চৌধুরীকে মনে আছে, যাকে নির্মমভাবে হত্যা করেছিলি তুই? কারণ তোর লোকের বিরুদ্ধে লড়ছিল সে, আর তোর কথা মতো লড়া বন্ধ করেনি। তাই জানিস সে কে ছিল? আমার বাবা ছিল সে। তার মৃত্যুতে আমার যতটা না বেশি কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে এটা জেনে আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবার খুনি। জানিস বিশ্বাস করতাম না আমি
যে তুই এত নিকৃষ্ট যদি না এটা দেখতাম। বলেই কতগুলো ছবি ছুঁড়ে মারে শায়নের দিকে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মাঝবয়সী লোকের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে আছে শায়ন। শায়ন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। শায়ন স্থিরভাবে তাকিয়ে আছে ওই ছবিটির দিকে। ছবিটির ঘটনা সম্পূর্ণ সত্যি। বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা মানুষটি ওই ছিল। ও ভাবতে পারেনি অতীত এইভাবে হানা দেবে ওর লাইফে। যে অতীতের ভয় ও প্রত্যেকটা দিন পার যায় নিজের সন্তানকে রক্ষা করার চেষ্টা করেছে, সেই অতীত ওর দ্বার প্রান্তে। কি মনে পড়েছে? মনে পড়ারই কথা, এত বড় খুন করে ভুলে যাওয়ার কথা না। আচ্ছা, তোর বউ তোকে ক্ষমা করতে পারবে এটা জানার পর যে তুই একটা খুনি? হাজারো মানুষের রক্তে তোর এই হাত লাল হয়ে আছে। শায়ন ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। রুশি ওকে কখনোই মেনে নেবে না। যদি জানতে পারে ও আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ছিল, কখনোই হয়তো ক্ষমা করবে না। ইচ্ছে তো করছে মেরে ফেলি তোকে, কিন্তু না, এত সহজে তোকে মরতে দেওয়া যাবে না। এখনো আরও অনেক কিছু বাকি আছে। হা হা হাসিতে ফেটে পড়লো শায়ন। হাসতে কষ্ট হচ্ছে, তবুও হাসছে। তারপর উঠে দাঁড়ালো আর শার্ট ঠিক করে চুলে হাত দিয়ে বলল, লাগে যখন মনে হয় সব কিছু তোর অনুযায়ী চলছে, অথচ তোকেই অন্য একজন নাচাচ্ছে। বুঝলি না তো সাহিল? তখন শায়নের দিকে পয়েন্ট করা গান সাহিল ইনানের মাথায় ঠেকালো। ইনান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সাহিলের দিকে। তোর সবচেয়ে বড় ভুল কি জানিস? তুই আমাকে শায়ান জামিল খানকে আন্ডার এস্টিমেট করেছিস। ভুলে গেছিস তুই আমার এক আঙ্গুলের ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড হেরে যেত, আর তুই আমাকে আন্ডারওয়ার্ল্ড কিংকে বোকা বানাচ্ছিলি। আমি ওই জগৎ ছেড়ে দিয়েছি, তবে মানুষটি কিন্তু আমিই আছি। এই যে তোর আশেপাশে যাদের ভাবছিলি যে তোর কাজ করেছিল, ওরা আসলে আমার কথায় তোর সাথে ছিল। তাকিয়ে দেখ ভালো করে, সব আমার লোক, আর আমার ইশারায় তোকে মেরে গেড়ে রেখে দিবে। সেই আমি এত সহজে ভুলে গেলাম কি করে যে তুই একটা খুনি, দ্য গ্রেট ভিলেন শায়ান জাহিল খান। ইনান ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আমি আন্ডারওয়ার্ল্ডের কিং ছিলাম কথাটা সত্য, কিন্তু আমি কখনো কোনো নির্দোষ মানুষকে মারিনি। যারা আমাকে মারতে এসেছে আমি তাদের মেরেছি। তাহলে ছবিগুলো মিথ্যে, এইখানের মানুষটি তুই নস। আমি তা বলিনি। এই ছবির সিন সম্পূর্ণ সত্যি, তবে তুই যা জানিস তা পুরোটা সত্যি নয়। পুরোটাই সত্যি নয়। তুই যতই নির্দোষ প্রমাণ করতে চাস না কেন, তুই খুনি ছিলি। আর আমাকে মেরে ফেললেও সত্য মিথ্যে হয়ে যাবে না। জানিস তোর বাবা কার পক্ষে হয়ে কেস লড়েছিল? লরেন লিউজের হয়ে, যে কিনা রেপ, উইমেন ট্রাফিকিং, মার্ডার, কিডন্যাপ এমন কোনো কাজ নেই যে করেনি। ক্যালিফোর্নিয়ার ডন ছিল সে। একটা মেয়েকে রেপ করার ট্রাই করেছিল, তার লোক কিন্তু করতে না পারে মেয়েটিকে মেরে ফেলে ও। আর আমার দলের লোক সেটাই দেখেছিল। যেহেতু ওকে ওইখানে শেষ করতে পারিনি, তাই ওর নামে মিথ্যা রেপিংয়ের কেস দিয়ে দিয়েছে। আর আমেরিকা এই ব্যাপারে কত স্ট্রিক্ট তা তো জানিসই তুই। আমি তোর বাবাকে বারবার বলেছি লরেন লিউজের হয়ে কেস লড়তে না, কিন্তু সে শুনেনি। তাই তাকে কিডন্যাপ করে এনে বোঝাচ্ছিলাম, কিন্তু সে বুঝেনি। আর তাই তাকে মেরে দিয়েছিস, তাই না? না, মারিনি, বরং বোঝাচ্ছিলাম। তবে আমার হাতে গান ছিল, যেটা দিয়ে ভয় দেখিয়ে তাকে পিছু হটতে বলেছিলাম, কিন্তু সে সরেনি। পরে লরেন লিউজের বিরুদ্ধে তথ্য তাকে দিয়েছি, সাথে প্রমাণও, আর সে কেস বন্ধ করে দিতে রাজি হয়ে গিয়েছিল। আমাকে বলেছিল লড়বে না, তাই আমি নিজে তাকে তার অফিসের নিচে নামিয়ে দিয়ে এসেছি। এই মিথ্যে কাহিনী বানাতে কতক্ষণ সময় লেগেছে তোর? আমি মিথ্যে বলছি, সব স্বীকার করে নিলাম। যদি এটা করতাম তাহলে এটাও স্বীকার করতাম। বলেই ইনানকে ঘুষি মারল শায়ান। ইনানের কলার চেপে ধরে বলল, কিন্তু তুই কি করেছিস? আমার বদলা আমার ছেলের উপর নিয়েছিলি, ওকে ড্রাগস দিয়ে মেরে ফেলতে চাইছিলি। তোর যা বদলা তুই আমার উপর নিতি, আমাকে মেরে ফেলতি, কিন্তু আমার ছেলের দিকে নজর দিলি কেন? বলেই পাল্টাক্রমে দুজন দুজনকে মারতে লাগলো। সাহিল এগিয়ে এসেও থামাতে পারেনি, তাই রুশিকে ফোন দিয়েছে আসার জন্য, কারণ শায়নকে একমাত্র রুশি থামাতে পারবে। আর ইউ ম্যাড? আমি তোর ছেলেকে কেন টার্গেট করব? হ্যাঁ মানছি, অনেক আগে আমি তোর ছেলে সন্তানকে খুঁজে তোকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের ক্ষতি করার ইচ্ছা আমার কখনোই ছিল না। তাছাড়া আমি প্ল্যান অনেক আগেই চেঞ্জ করে তোর কোম্পানিকে টার্গেট করেছি, যা তুই নিশ্চয়ই টের পেয়েছিস। তাহলে তুই আসার পর থেকে আমার ছেলের এই অবস্থা কেন হয়েছে? আর ওর শরীরে ড্রাগস কোথা থেকে আসলো? সেটা আমি কি করে জানবো? আমি তোর উপর প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু তোর ফ্যামিলিকে কখনো টার্গেট করিনি। তুই ভাব, যদি ফ্যামিলিকে টার্গেট করাই থাকতো
তাহলে তোর একমাত্র বোনকেই তো টার্গেট করতে পারতাম। আমি কিন্তু কিন্তু আমি এতটাই নিকৃষ্ট নই। তাছাড়া আমি শামুকে ভালোবাসি অনেকটাই বেশি। ওর কিছু হওয়া কল্পনাও করতে পারি না। আর ভাবি আর রোমানাকে তো কখনোই টার্গেট করব না। ও ছোট একটা বাচ্চা সায়ন, এত নির্দয় আমি নই। সায়ন ওকে মারার জন্য নামিয়ে ফেললো, কারণ ওকে দেখে মনে হচ্ছে ও যা বলছে সত্যি বলেছে, আর ওর কথাটা ঠিক। চাইলেই ও শামুকে টার্গেট করতে পারতো, কিন্তু ও তা করেনি। এর মানে ওদেরও টার্গেট করবে না। তাহলে এসব করছে কি? ইনান, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে। আমি তোর বাবাকে সত্যি মারিনি, শান্ত স্বরে বলল সায়ান। তাহলে কে মেরেছে বল আমার বাবাকে, বল। ইনান স্যার, বস যা বলছে সত্যি বলছে। বস, তার যে লোকের কথা বলছে সেই লোকটি আমিই ছিলাম। আমার বিরুদ্ধে আপনার বাবা কেস লড়েছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে এই কেস উনি লড়বেন না। আমরা নিজেরা ওনাকে সেখানে নামিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, এটা বল তোর বাবা কিভাবে খুন হয়েছে? তাকে গুলি করা হয়েছিল আর শরীরে অনেক আঘাত ছিল। দেখ, এই ছবিতে আমি গান হাতে ছিলাম, কিন্তু আমি মেরেছি এমন কোনো প্রমাণ আছে? ওয়েট বস, স্যার আপনার বাবা তো কত তারিখে খুন হয়েছে মনে আছে আপনার? ওই তারিখ আমি কি করে ভুলতে পারি? 27শে আগস্ট ছিল সেই দিন। দেখুন এই ছবিটা এইখানে 25/8 দেওয়া, মানে এটা 25 আগস্টের ঘটনা। মানে তার 2 দিন পর আপনার বাবা খুন হয়েছে। এই দুদিনে আপনার বাবা বাসায় যায়নি। এসেছি। আর 26 তারিখ আমরা ঘুরতেও গিয়েছিলাম। তাহলে আপনি জানেন আপনার বাবা এই কেস থেকে সরে গিয়েছিল, তাই আপনার তাকে মারার কোনো রিজনই ছিল না। তাছাড়া আমরা নির্দোষ মানুষকে কখনো মারি না। তাহলে আর কে মারবে আমার বাবাকে, তুই যদি না মারিস? বাকি কে থাকে তাহলে যার হয়ে তোর বাবা কেস লড়েনি? লরেন লিউস। তুই জানিস আমি আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে গিয়েছিলাম ক্লাবে ফাইটিং করার পর থেকে। আমাকে বলেছিল ফাইটিং শিখাবে, কিন্তু কখন যে জড়িয়ে গিয়েছে বুঝতেই পারিনি। আর 2 বছরের মধ্যেই আন্ডারওয়ার্ল্ড কিং হয়ে গিয়েছে, কিন্তু তবে আমি কোনো পাপ কাজে নিজেকে জড়াইনি। যদি তুই নির্দোষ হয়ে থাকিস তাহলে ছেড়েছিস কেন? কারণ ওই কর্নারের ছেলেটি আছে না, ওর নাম হচ্ছে এমরে। ও একটা মেয়েকে পছন্দ করতো, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে থাকার কারণে তাকে মেরে ফেলেছে শত্রুরা। এটা 2 বছরের প্রথমে ভয় হয় আমার সামুকে নিয়ে, কারণ ওই মেয়েটির জায়গায় আমি সামুকে দেখতে পাচ্ছিলাম, তাই ছেড়ে দিয়েছি। কারণ আমি চাই আমার ভুলের মাসুল আমার বোন দিক। তাছাড়া ছাড়াটা সহজ ছিল না, কিন্তু আমি জোর করে চলে এসেছি। ওই জগতে ঢোকা যত সহজ, কিন্তু বের হওয়া ঠিক ততটাই কঠিন। আমার অতীত আমার পিছু ছাড়িনি। তুই জানিস কতবার মৃত্যুর দ্বার থেকে বেঁচে ফিরেছি আমি? তার মানে তুই বাবাকে মারিসনি? তাহলে আমাকে এমন ছবি পাঠিয়ে তোর বিরুদ্ধে খেপালোকে? কেউ একজন চায় আমরা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলি, আর সে এক ঢিলে 2 পাখি মেরে ফেলুক। বলেই দুজন সায়নের চাচার দিকে তাকালো। তখনই দেখে ওর চাচা ওদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর সাহিল ওর চাচার দিকে বন্দুক তাক করে আছে। চাচা যান, বলে দিন কেন এসব করেছেন? অবশ্যই সম্পত্তির জন্য। তোর দাদা তোদের বেশিরভাগ সম্পত্তি দিয়েছে, কিন্তু আমাকে 50% বলে মাত্র 30% দিয়েছে। এই লোককে তো আমি প্রায় মেরেই ফেলেছিলাম, কিন্তু বেঁচে ফিরল কী করে কে জানে। কিন্তু আমি তোর একা শত্রু না। আর কিছু বলার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল, রক্তে মেঝে লাল হয়ে গেল। সায়ান ইনান দুজনেই ভরকে গেল। সায়ান গুলির স্বচ্ছ খুঁজতে লাগলো। তখনই পরিচিত কণ্ঠ ভেসে উঠল। সায়ান অস্পষ্ট স্বরে বলল, লরেন লিউস। কিছুক্ষণ পূর্বে। কে ফোন করেছে বৌমনি? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? সাহিল ফোন করেছে সামু। ইনারা সায়ান নাকি ফাইটিং করছে, ওদের সামলাতে পারতেছে না, তাই আমাকে যেতে বলেছে। হঠাৎ ভাই আর ও মারামারি কেন করবে? সিরিয়াস কিছু হয়নি তো? ওইখানে অনেক আওয়াজ হচ্ছিল। সাহিল স্পষ্ট করে কিছু বলেনি, শুধু বলেছে তাড়াতাড়ি যেতে। ভাবি আমিও যাব তোমার সাথে, চলো। আমরা চলে গেলে রুহানের কাছে কে থাকবে? ওকে একা ফিরে যাওয়া তো সম্ভব না। তোমরা দুজন যাও বৌমা, আমি আছি এখানে, তোমরা টেনশন করো না। জি দাদাজি, নিজের আর ওর খেয়াল রাখবেন, আর কিছু হলে জানাবেন আমাকে। তুমি নিশ্চিন্তে যাও বৌমা। তখনই রুহানের বড় আব্বু বলে উঠল। রুশি তাড়াতাড়ি শামুকে নিয়ে বের হলো। ও এটাই ভেবে পাচ্ছে না এত ভালো বন্ধুদের মধ্যে হঠাৎ কি হলো যে ওরা এত এগ্রেসিভ হয়ে গেল আর মারামারি পর্যন্ত করছে। বাচ্চা নাকি সায়ান?
মানুষ আলোচনার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করে, আর উনি সোজা এক্সট্রিম হয়ে গেলেন। আর পারি না বাবা, মনে হচ্ছে দুটো বাচ্চা পালছি। শায়ন আর ইনান সামনের শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলো টিভিতে একজনকে দেখা যাচ্ছে কোনো এক গাড়ির ভেতরে, মাথায় ক্যাপ পরা, জায়গাটা কিছুটা অন্ধকার, তার চেহারা বোঝা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ গাইস, এভরিথিং ইজ ফাইন বিটুইন ইউ, ইউ লুকস লাইক এভরিথিং ইজ ফাইন। হু আর ইউ? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আস? লরেন হোয়াট ডু ইজ ওয়ান, ওয়েট বলে কিছু একটা করলো, তারপর বলল, কেমন আছো দুলা ভাই? শায়ন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য, তারপর ইনানের দিকে তাকালো ও ভুল শুনেছে কিনা। ইনানে অবাক হয়ে তাকিয়ে আছে, স্ক্রিনে থাকা মানুষটিকে দেখে যেন চোখকে বিশ্বাস করতে পারছে না। গলা হঠাৎ করে চেঞ্জ। কি বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হয়নি, কিন্তু দেখো এই চেহারা একদম অবিকল তোমার দাদার মতো, তাই না? উপস ওয়েট বলে গলার পাশ থেকে কিছু একটা খুলে বলল। এবার চিনতে পারছো আমায়? গলার স্বর পরিবর্তন হওয়াতে শায়নের বুঝতে 2 সেকেন্ডও লাগলো না, হাত মুষ্টিবদ্ধ করে বলল। লরেন লিওস। তখনই রুশি আর সামু তাড়াহুড়ো করে ভেতরে ঢুকলো। সামু আর কিউরিওসিটি ধরে রাখতে না পেরে বলল, তোমরা নাকি মারামারি করছিলে? কী নিয়ে করছিলে মারামারি? আরে বৌমা আর আমার সুন্দরী নাতনিও দেখছি আছে এখানে। একটা কথা বলি তোমাদের, এই দাদাজি সাজতে গিয়ে আমার হাতের দুটো পাখি হাতছাড়া হয়ে গেছে, যাদের কাছে থেকেও কিছু করতে পারিনি, না হয় ধরা খেয়ে যেতাম তো। রুশি আর সামু যেন কিছুই বুঝতে পারছে না। যদি চোখের ভুল না হয় তাহলে সামনে দাদাজি বসে আছে, কিন্তু কণ্ঠ তা একদমই মিলছে না। খেয়ে এই লোক। মুখ সামলে কথা বল, না হয় তোকে পুঁতে রেখে দিব তোকে। কন্ট্রোল ইয়াং ম্যান, কন্ট্রোল। এইটুকু শুনেই এই অবস্থা, সামনের গুলো শুনলে কি করবে? দাদাজি কোথায়? কি করেছিস তার সাথে? তোমাদের অনেক প্রশ্ন, তাই না? আমি কে? আর এই চেহারা? শায়ান, তোর দাদাজি তো নেই 5 বছর আগেই বুম, কিন্তু আমি মারিনি তাকে। এই তোর চাচাকে দেখছিস, সে মেরেছে। মনে আছে তোর দাদা 5 বছর আগে ডেনমার্কে গিয়েছিল, সেখানে তার অ্যাক্সিডেন্ট হয় আর অপারেশন করার লাগে, কিন্তু তার তো অপারেশন হয়নি, হয়েছে আমার। তোর দাদা তো সেই দিনই মারা গেছে আর আমাকে বাঁচানোর সুযোগ করে দিয়েছে। আমি তখন পুলিশের হাত থেকে বাঁচতে হসপিটালে রোগী সেজেছিলাম, আর তখনই তোর দাদার লাশ আসে, আর আমি জানতে পারি আমার সবচেয়ে বড় শত্রুকে শেষ করার এর থেকে ভালো উপায় নেই। তাই ওই দিন অপারেশন করে পার্মানেন্টলি লরেন লিউস থেকে শায়ান জামিল খানের দাদা হয়ে গেলাম, আর তার সাথে পার্মানেন্টলি থাকা শুরু করলাম। তার মানে তুই বলেছিস যে তুই আমার বউকে চিনিস? কলকাতায় তুই আমাকে মারতে লোক পাঠিয়েছিস, আমার উপর হওয়া সকল অ্যাটাক তুই করেছিস, আর রুহানকে ড্রাগস তুই দিয়েছিস, তাও সে 2 দিন, যে 2 দিন ইনান ছিল, যাতে সন্দেহ ইনানের দিকে থাকে আর তুই বেঁচে যাস। ইয়া, সব আমি করেছি। তার থেকে বড় কথা কি জানিস? ওই যে ইনায়েনের কাছে ছবিগুলো আমি পাঠিয়েছি। তোর বউ কলকাতায় কখন কি করেছে সব আমি জানতাম, আর তোর বাচ্চাকে শুধু ড্রাগস দেইনি, হিপনোটাইজও করেছি। তাই তো আমার রুম ছাড়া অন্য কোনো রুমে যেতেই চাইতো না। কেন করেছিস এসব? সিম্পল, তোকে তিলে তিলে শেষ করার জন্য। তুই আমার বিরুদ্ধে প্রুফ পুলিশকে দিয়ে আমার লাইফ হেল করেছিস, আমি তোর লাইফে এসে তোর লাইফ হেল করেছি। বাবাই, মাম্মার কাছে যাব, আমার হাত খুলে দাও, কষ্ট হচ্ছে বাবাই। শুনতে পাচ্ছিস তোর ছেলের আওয়াজ? দাঁড়া দেখাই কোথায় আছে। বলে কিছু দূরে থাকা গাড়িটির দিকে ক্যামেরা ঘোরালো, তারপর একটা রিমোট হাতে নিয়ে বলল, এই যে এটা টিপ দিলে গাড়িটা বুম। শায়ন যে দেখ, তোর যা চাই আমি তোকে এনে দিব, দরকার হয় আমাকে মেরে ফেল, তবুও তোকে ছেড়ে দে। কিন্তু আমার যা দরকার তা তো আমি পেয়ে গেছি, তাই তোর জীবন দিয়ে কি করব? বরং তুই সারা জীবন আফসোস কর, ওকে? বলেই রিমোটে ক্লিক করলো, আর বিকট শব্দে সামনের গাড়িটি ব্লাস্ট হয়ে গেল। রুহান, শায়ান আমার ছেলেকে কি করেছে? ও আমার রুহান কি তাহলে আর মামা বলে ডাকবে না আমায়? আমার রুহানকে এনে দাও,
আমার রুহানকে এনে দাও তুমি। সব তোমার জন্য হয়েছে। না তুমি আমার লাইফে আসতে, না আমার ছেলের কিছু হতো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না, বলে কাঁদতে কাঁদতে বসে পড়ল। ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। ওর ছেলেকে ও নিজের অতীত থেকে বাঁচাতে পারেনি। ওর লাইফের একটি অতীত ওর বর্তমান ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দিল। রুহান আর কোনোদিন ওকে বাবাই বলে ডাকবে না। ওর মিষ্টি হাসি আর কোনোদিন দেখা হবে না ওর। এই মুহূর্তে নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে ওর। এই দুনিয়াতে সবচেয়ে ব্যর্থ বাবাও। ও ক্ষমা ডিসার্ভ করে না, এটারই যোগ্য। 8 মাস 11 দিন পর হসপিটালের করিডোরে পায়চারি করছে সায়ান। রুশি অপারেশন থিয়েটারে। সেদিন রুশি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিল। তারপর ও জানতে পারে রুশি মা হতে চলেছে। কী রিয়াক্ট করা উচিত ছিল ওর জানা ছিল। রুশি হয়তো বেঁচে আছে শুধুমাত্র ওর সন্তান আসবে যেন, কিন্তু অতিরিক্ত স্ট্রেসে ছিল, তাই ডেটের পূর্বে বাচ্চা সিজার করতে হচ্ছে। মিস্টার খান, আপনার মেয়ে হয়েছে, কংগ্রাচুলেশন। সায়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চাটির দিকে। যদি রুহান থাকতো তাহলে ওর দুটির সন্তান হতো। আমার স্ত্রী ও কেমন আছে? উনি ভালো আছেন, কিছুক্ষণের মধ্যেই ওনাকে শিফট করা হবে। সায়ান বাচ্চাটিকে কোলে নিল। ওর অজান্তে চোখের পানি ঝরছে। ভাইয়া দেখি, বাবুকে দেখি। শামুর কোলে বাবুকে দিয়ে করিডোরে থাকা বেঞ্চে বসলো। শামু আর ইনানের বিয়ে হয়েছে 5 মাস হলো। ওরা খবর শুনে ছুটে এসেছে। আগে কি করবি? কাঁধে হাত রেখে বলল ইনান। জানি না, তবে লরেন লিউসকে ছাড়বো না আমি। ওকে 1000বার মারলেও আমার শান্তি হবে না। হাত মুঠো করে। কিছুক্ষণ পর শায়ান কেবিনে রুশির পাশে বসে আছে, আর রুশি বাবুকে কোলে নিয়ে বসে আছে। যদি একটা কথা বলি রাখবেন? এই 8 মাসে এই প্রথম ওর সাথে কথা বলল রুশি। শায়ান কি বলবে বুঝতে পারছে না, তাই বলল, আপনি লরেন লিওসের কিছু করতে যাবেন না। কেন? ওকে তো আমি জ্যান্ত পুঁতে রেখে দিব। আপনার জন্য আমি আমার এক সন্তানকে হারিয়েছি, ওকে হারাতে চাই না। আমার উপর দয়া করুন প্লিজ। আপনার জীবনের সাথে আমার সন্তানের জীবন জড়িত, তাই আমাকে কথা দিন আপনি কিছুই করবেন না। আমাকে আর আমার সন্তানকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন, যেখানে আপনার অতীত আমাদের ছুঁতে পারবে না। ডুকরে কেঁদে ওঠে। শায়ান রুশিকে জড়িয়ে ধরে বলল, চলে যাব দূরে কোথাও, আমরা যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। কিছু কিছু গল্পের সমাপ্তিতে নতুন গল্পের সূচনা হয়, হয়তো নতুন রূপে নতুন কাউকে নিয়ে। আপনার পছন্দের গল্প পড়তে পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।